আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগধারা এই টপিকটা দেখব এবং আমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে যেগুলো মার্ক করা আছে শুধুমাত্র আমাদেরকে সেগুলোই করতে হবে। বাট স্ক্রিনে আসার আগে বাগধারা কাকে বলে এটা আমরা কি জানি, এই দিকটা একটু কভার করি, তারপরে আমরা এখানে কি কি দাগানো আছে সেগুলো করব। বাগধারা কাকে বলে কেউ কি বলতে পারবেন? বা আমরা বাগধারা দিয়ে আসলে কি বুঝি, বাগধারা জিনিসটা কি কেউ বলতে পারবেন? বাগধারা আমরা পড়ে আসছি, এসএসসিতে ছিল, এইচএসসিতে ছিল, ছোট শব্দ। আচ্ছা, কোনো ভাষা মানে কোনো বইয়ের ভাষার বাইরে নিজের মতো করে যদি বলতে হয়, বাগধারা সেই জিনিসটা যেটা কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছ একসাথে মিলে সেটার যে আবিধানিক অর্থ সেটা না প্রকাশ করে অন্য কিছু যখন প্রকাশ করে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? যে পদগুচ্ছ, আমি একটু বইয়ের ভাষায় বলি, যে পদগুচ্ছ, পদ মানে বুঝেন পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ পদ ইন বাংলা। ওকে, যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশেষার্থক প্রয়োগের ফলে আবিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে। আচ্ছা, এখানে একটু ছোট ছোট করে দেখি আমরা কি বলা আছে। আবিধানিক অর্থের বাইরে, আবিধানিক অর্থ কি এটা কেউ বলতে পারবেন? কমন মিনিং আবিধানিক অর্থ, অভিধান, অভিধান শব্দটার সাথে কেউ পরিচিত? ট্রেডিশনাল, হ্যাঁ বলতে পারি। ডিকশনারিতে যে অর্থটা দেওয়া আছে, একটা শব্দের অর্থ ডিকশনারিতে আমরা যেটা খুঁজে পাই সেটাকে আবিধানিক অর্থ বলা হয়, বা সাধারণত যেটা মিন করে। ঠিক আছে, ওয়ার্ড মিনিং, হ্যাঁ ঠিক আছে। এবং এই আবিধানিক অর্থের বাইরে যখন অন্য কোনো কিছু প্রকাশ করে তখন সেটাকে বলছে আবিধানিক অর্থের বাইরে। ঠিক আছে, রেফারেন্স বা মেটাফোর এই ধরনের বিষয়ে আমরা রিলেট করতে পারবো যদি এইভাবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা ডেফিনেশনটা মুখস্থ করার প্রয়োজন নাই, বাট বোঝার দরকার আছে। বুঝতে কি পারছি আমরা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনি একটু বলবেন কাইন্ডলি, আমরা কি বুঝতে পারছি? জি আপনি আপনার মতো করেই বলেন, সমস্যা নেই। যখন অনেকগুলো শব্দ এর সাথে মিলিত হয় কিন্তু তার যে আবিধানিক অর্থ বা যেটা মানে নরমালি আমরা যে অর্থ বুঝি সেটা প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেটাই একদম সঠিক। সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে বাগধারা জিনিসটা কি, আমরা কয়েকটা উদাহরণ দেখি তো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, পরিচিত কয়েকটা দেখি আমরা, যেগুলো পড়ে আসছি, তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। অকাল পক্ক, এটার উচ্চারণ তো এটাই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারো? এটা পড়ে আসছি আমরা, শব্দটা সবার সাথে আমাদের মানে সবার কাছে পরিচিত। অকাল পক্ক এই শব্দটা আমরা শুনছি, তাই না? এটার মানে ইচ্ছিলে পাকা। আচ্ছা একটু বোঝার চেষ্টা করি। অকাল পক্ক, এই যে শব্দটা আছে অকাল পক্ক, দেখতে পাচ্ছেন? এই শব্দ দিয়ে আমরা কি অর্থ বুঝতে পারছি? আবিধানিক অর্থের দিক থেকে চিন্তা করলে এই শব্দটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? কি সময় হওয়ার আগে পেকে গেছে। হ্যাঁ, অকাল মানে কাল আসার আগে, বা অসময়ে, পক্ক মানে পাকা বা পেকে গিয়েছে, এই ধরনের বিষয়। তো আমরা যদি এই শব্দটা যেটা দেওয়া আছে এটার আবিধানিক অর্থের দিকে যাই, তাহলে জিনিসটা এরকম আসে যে অসময়ে পেকে গিয়েছে এরকম কিছু, এবং সেটাকে অন্য কোনো কিছু মিন করছে ইচড়ে পাকা। সেম জিনিস আমরা মানে যদি ওয়াইডলি চিন্তা করি তাহলে, হ্যাঁ তো এই হচ্ছে বিষয়, আমরা রিলেট করতে পারছি। আচ্ছা দেখি আরো কোনো পরিচিত আমাদের শব্দ আছে কিনা, তারপরে আমরা আস্তে আস্তে শব্দগুলো দেখব। এই শব্দটা মনে হয় আমাদের পরিচিত, অগ্নি শর্মা। এটার সাথে আমরা পরিচিত, এসএসসি এইচএসসি তে পড়ার কথা। কেউ পরিচিত না? আচ্ছা আচ্ছা, অগ্নি শর্মা মানে হচ্ছে ক্ষিপ্ত। ঠিক আছে,
ক্ষিপ্ত মানে বুঝি, ক্ষিপ্ত মানে কি? অ্যাগ্রেসিভ বা রাগ করা, রাগ হয়ে থাকা। হ্যাঁ, রাগ করা, রাগ হয়ে থাকা, ইংলিশে যেটাকে বলা হয় অ্যাগ্রেসিভ। ঠিক আছে। আচ্ছা, এটার উপরেরটা স্যার রিলেটেড আমাদের, এটা আগ্রম বাগ্রম। আচ্ছা, আগ্রম বাগ্রম। বাগ্রম এই শব্দটার সাথে আমরা পরিচিত। Yes, sir. আচ্ছা, এইটার এই অর্থ যদি আমি না দেখি তাহলে এই শব্দ দিয়ে সাধারণত কি বুঝি আমরা? হয়তো এখানে যেটা দেওয়া আছে সেটার বাইরে অন্য কিছু। হ্যাঁ, সেটাই। সো এখানে আবিধানিক অর্থের বাইরে এখানে বলা আছে অর্থহীন কথা। ঠিক আছে। আচ্ছা, অন্ধের ষষ্ঠী এই শব্দটা আমার পরিচিত, আপনাদের কার পরিচিত? এটা কেউ শুনেন নাই আগে? এটা শোনার কথা। জি, অন্ধের যষ্টি অপরিহার্য। হ্যাঁ, অন্ধের যষ্টি অপরিহার্য অবলম্বন। ঠিক আছে। এটা মজার জিনিস, মানে এটা আমাদের কেন প্রয়োজন হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা কেন করব। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন কোথায় হবে, বা আসলে এখান থেকে যে এই শব্দগুলো মুখস্থ করছি এটা আমাদের কাজে লাগবে কোথায়। দেখেন, এটা কাজে লাগে ভাষাকে সংক্ষিপ্ত করতে। আপনি একটা কিছু বোঝাতে চাচ্ছেন কাউকে, সেটা আপনি ছোট একটা শব্দ দিয়ে সহজে কাউকে বোঝানোর জন্য এই বাগধারায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এটা ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রস মধুর করে। ইঙ্গিতময়, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমরা বুঝি একটা কিছু। হ্যাঁ, আমরা একটা কিছু বোঝাতে চাচ্ছি, বাট সেটাকে সরাসরি না বলে আমরা ইঙ্গিত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি আসলে কি বলতে চাচ্ছি এবং এটা কেন প্রয়োজন ইঙ্গিত দিয়ে কথা বলা। অনেক সময় আমাদের ভিতরে কথোপকথনটাকে একটু রস মধুর বা দেখা যাচ্ছে রসপূর্ণ করার জন্য, একটু ফান নিয়ে আসার জন্য কথার মধ্যে আমাদের কিন্তু এরকম অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে ইঙ্গিতপূর্ণ কথা। বুঝতে পারছেন? সেই জায়গায় এই বাগধারাগুলো ব্যবহার আমরা করতে পারি। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই, দেখি পরিচিত আরো কোনো শব্দ আমাদের সামনে আসে কিনা। এগুলো সবই কম বেশি আপনাদের সবাই পরিচিত। আপনারা যখন একবার পড়বেন তখন দেখবেন এগুলো আগে কোনো না কোনো এক সময় আমরা শুনছি, বইতে দেখছি, পড়া লাগছে, এক্সামে আসছে। ঠিক আছে। আচ্ছা, স্যার সেকেন্ড বার অতি চালাকের গলায় দড়ি, এটা আমরা সবাই শুনছি। আচ্ছা, অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকির অশুভ পরিণাম। এই যে কথাটা বা এই যে জিনিসটা যদি আমরা কোনো আমাদের কথোপকথনের ভিতরে বোঝানোর চেষ্টা করি, তখন এটাকে বড় একটা বাক্য দিয়ে না বোঝানোর চেষ্টা করে আমাদের জন্য এইটুকু ব্যবহার করা অনেক সহজ এবং কনভারসেশনটা, কথোপকথনটা একটা সুন্দর হয়, মজার হয়। বুঝতে পারছেন? অতি চালাকের গলায় দড়ি। আচ্ছা, আমাবস্যার চাঁদ, এটাও আমাদের সবার পরিচিত। আমাবস্যার চাঁদ মানে হচ্ছে কি? আমাবস্যা মানে কি? আমাবস্যা কাকে বলে আমরা বুঝি? চাঁদ উঠে না, সেটার সাথে আবার বলা আছে আমাবস্যার চাঁদ। তাহলে তো জিনিসটা মেক সেন্স করে না, তাই না? এই জন্য বলা হচ্ছে দুর্লভ বস্তু। আমাবস্যা কি চাঁদ উঠে? চাঁদ যদি উঠে তাহলে আমাবস্যা কি হবে? তো সেটা যদি নাই হয়ে থাকে তাহলে এটাকে দ্বারা এরকমই কিছু বোঝানো হচ্ছে যেটা দুর্লভ। ঠিক আছে। অন্ধকারে ঢিল ছোড়া, এটাও আমাদের পরিচিত। অন্ধকারে ঢিল ছোড়া পুরোপুরি আন্দাজে কাজ করা। এক্স্যাক্টলি। চিন্তা করেন, আপনাদের একটা পরীক্ষা নেওয়া হয়েছে, পরীক্ষায় যা ইচ্ছা তাই লিখছেন আপনারা। ঠিক আছে। এখন পরীক্ষার খাতা চেক করে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরীক্ষার খাতা, যে আপনাদের এত এত মার্ক আসছে, এইখানে এখানে মিস্টেক করছেন, এইখানে এইভাবে কারেকশন করলে সেমিস্টারে ভালো করা সম্ভব। এখন এই যে আন্দাজে লিখছেন, এটাকে তো আমি খুব রুডলি না বলে, প্লিজ না বলে এটা বলতে পারি যে অন্ধকারে
মিল ছুটছেন সবাই, তাহলে কি আর কনভারসেশনটা, কথোপকথনটা কিন্তু একটু মজারও হলো, একটু ইন্টারেস্টিং হলো, একটু রস আসলো কথা বা কথোপকথনের মধ্যে, তাই না? তো প্রয়োগটা তো আমরা বুঝতে পারছি। ওকে, অথই জল মানে ভীষণ বিপদ, অনুরোধে এগি গেলা, পরের অনুরোধে কষ্ট পাওয়া, এগুলো সব কম বেশি আমাদের পরিচিত, ঠিক আছে? আঠারো মাসে বছর, প্লিজ। 18 মাসে বছর, দেরি করে একটা কাজ করা। হ্যাঁ এটা এটা আমি বলছিলাম Yes. হ্যাঁ, মনে হয় আচ্ছা, স্যার। মানে বছর সাধারণত 12 মাসে হয়, 18 মাসে বছর, তার মানে কি আরো 6 মাস আমাদেরকে এখানে বেশি সময় লাগছে, বাড়তি লাগছে, তার মানে এমন কিছু মিন করছে যেটা দীর্ঘ সময়কে বোঝাচ্ছে। এখানে এভাবে বুঝতে হবে, এখানে অর্থে লেখা আছে দীর্ঘ সূত্রিতা, ঠিক আছে? আচ্ছা, আরো একটা দেখি মধ্যে শব্দ আছে এখানে, 18 আনা। সাধারণত আনা এই ধরনের শব্দ দিয়ে আমরা সর্বোচ্চ কত আনা বলি? 16 আনা। 16 আনা মানে কি? পুরোপুরি। পুরোপুরি, সম্পূর্ণটাই বোঝায়, তাই না? তো এখানে আবার এক্সট্রা 2 আনা আসছে, 18 আনা। তো এটা একটু, হ্যাঁ, তো সেটাকেই বোঝানো হচ্ছে বাড়াবাড়ি, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল বাগধারা। এগুলো খুব ইজি, মজার, এবং যদি আমরা কথার ভিতরে প্রয়োগ করতে পারি বাগধারার মধ্যে, বাগধারাগুলো আমাদের কথার মধ্যে, তাহলে যেটা বললাম, আমাদের কনভারসেশনটা সে অনেক রস, অনেক মজা, ফান এগুলো আসে। আর আমাদের জন্য মনের ভাব প্রকাশ করা ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে সম্ভব হয়, ঠিক আছে? এবং সেটা কেন প্রয়োজন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা, এটার রিজন হচ্ছে আগের যেটা বললাম, আপনি কনভারসেশনটাকে প্রিসাইজ করে সুন্দর করে বলতে পারবেন, কিছু ইন্ডিকেট করতে পারবেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা সরাসরি না বলে, ঠিক আছে? তো এই ছিল আমাদের বাগধারা। আর এরপরে আমরা বানান দেখব, কিন্তু আজকে না। পজ আর পুরা অফ করে দেবো।